গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা নক্ষত্রের রাত। আজ দ্বিতীয় পর্ব। সোমবার ভোর 9টায় ডক্টর ওয়ার্ডিংটন ফুড টেকনোলজির শর্ট কোর্স উদ্বোধন করলেন। সব মিলিয়ে ৩৫ জন ছাত্র, অর্ধেকের বেশি হচ্ছে বিদেশি। মেয়েদের সংখ্যা 7, তাদের মধ্যে 3 জন বিদেশি, রেবেকা, শ্রীলঙ্কার আরিয়েরত্না এবং রেড চায়নার মিস্টার ইন। মিস্টার ইন খুব সিরিয়াস। ডক্টর ওয়ার্ডিংটনের উদ্বোধনী বক্তৃতাও সে নোট করতে লাগল। ডক্টর ওয়ার্ডিংটন প্রথমে কি একটা রসিকতা করলেন। রেবেকা সেই রসিকতাটি বুঝতে পারল না, কিন্তু আমেরিকান ছাত্রছাত্রীরা খুব মাথা দুলিয়ে হাসতে লাগল। রেবেকার প্রথমে মনে হল একমাত্র সেই বুঝতে পারেনি। তারপর লক্ষ্য করল বিদেশিরা সবাই মুখ চাওয়াচাই করছে। তার পাশে বসেছে শ্রীলঙ্কার আরিয়েরত্না। সে বিরক্ত মুখে বলল, কি বলছে? রেবেকা মাথা নাড়ল, সে জানে না। কোর্স কোঅর্ডিনেটরের মূল বক্তৃতা বুঝতে কারো কোনো অসুবিধা হল না। তিনি সম্ভবত বিদেশিদের জন্যেই প্রতিটি শব্দ স্পষ্ট করে উচ্চারণের চেষ্টা করছিলেন এবং পারছিলেন। কোর্সটি ছোট, কিন্তু ছোট হলেও এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোর্স শেষ হবার পর সবাই ফুড টেকনোলজির বেসিক্সগুলো খুব ভালো মতো জানবে। প্রথম 5 সপ্তাহ আমরা 3টি কোর্স দেব: কেমিস্ট্রি, রেডিয়েশন কেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি। পরের 3 সপ্তাহ প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে মিনিয়াপলিসে ফুড প্রসেসিংয়ের কারখানায়। বাকি থাকলো 4 সপ্তাহ। সেই 4 সপ্তাহে সবাইকে একটি করে স্পেশাল টপিকে পেপার করানো হবে। টপিকগুলি এখনই দিয়ে দেয়া হবে, তোমরা তোমাদের পছন্দ মতো টপিক নিতে পারো। এই পর্যায়ে ডক্টর ওয়ারিংটন আরেকটি রসিকতা করলেন। আমেরিকানগুলি গলা ছেড়ে হাসতে লাগল। আরিয়ারত্না বিরক্ত মুখে ফিসফিস করে বলল, ব্যাটা বলছে কি? মিস্টার ইনও অস্বস্তির সঙ্গে তাকাচ্ছে। শুধু জর্ডনের আবদুল্লাহ পেটে হাত দিয়ে ঠাঠা করে হাসছে। বিদেশি ছেলেদের মধ্যে এই একজনের নামই সে মনে রেখেছে। সে অবশ্য নিজের নাম আবদুল্লাহ বলেনি, বলেছে আবাদুল্লাহ। ডক্টর ওয়ারিংটন বললেন, এখন আমরা স্পেশাল টপিকগুলো ভাগ করে দেব। তারপর 25 মিনিটের কফি ব্রেক আছে। কফি ব্রেকের পরপরই থিওরি ক্লাস শুরু হবে। থিওরি ক্লাসে 2 রকম পরীক্ষা হবে। একটা হচ্ছে ক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গে কুইজ, অন্যটি কোর্স শেষ হবার পর। ফাইনাল গ্রেডিং হবে 2টি মিলিয়ে। ওয়েটেজ হচ্ছে 50-50। আরিয়ারত্নার চোখ কপালে তুলে বলল, পরীক্ষা হবে নাকি? কি সর্বনাশ, আমি তো পরীক্ষার জন্য তৈরি না। রেবেকা বলল, এখন হবে না, পড়াবার পরে হবে। এই বয়সে পরীক্ষা দেব কি? তাছাড়া কেমিস্ট্রি আমার কিছুই মনে নেই। ডক্টর ওয়ার্ডিংটন বললেন, কারো কিছু বলার আছে? কোনো প্রশ্ন, কোনো সাজেশন? একজন আমেরিকান বলল, আমাদের কি সাইট সিইংয়ে কোনো প্রোগ্রাম আছে? না, নেই। এই অঞ্চলে দেখার কিছু নেই। তবে তোমরা যদি কন্ট্রিবিউট করতে চাও তাহলে সাউথ ড্যাকোটা একটা ট্রিপের ব্যবস্থা করা যাবে। যারা উৎসাহী তারা হাত তোলো। আমেরিকানরা সবাই হাত তুলল, আর তুলল আবদুল্লাহ। সে 2 হাত তুলে বসে আছে। কফি ব্রেক এখন, রুম নাম্বার 11, প্যাট্রিসিয়া হলে কফি দেওয়া হয়েছে। গুড ডে। রেবেকা উঠতে যাচ্ছিল। ওয়ার্ডিংটন তার কাছে এগিয়ে এসে বললেন, তুমি আমেরিকা পৌঁছানোর আগেই তোমার নামে দেশ থেকে চিঠি এসেছে। এই নাও, আশা করি এটা তোমার জন্য একটা প্লিজেন্ট সারপ্রাইজ। রেবেকা হতভম্ব হয়ে চিঠি নিল। ওয়ার্ডিংটন বললেন, প্রেমিকের চিঠি নিশ্চয়ই। শুধুমাত্র প্রেমিকরাই এত ভারী চিঠি লেখার সময় পায়। রেবেকা লজ্জায় লাল হয়ে বলল, আমার স্বামীর চিঠি স্যার। তাহলে নিশ্চয়ই নিউলি ম্যারিড? জি স্যার। তোমার স্বামী একজন বুদ্ধিমান লোক। তুমি দেশ থেকে রওনা হবার আগেই সে নিশ্চয়ই চিঠি লিখেছে, তাই না? রেবেকা কিছু বলল না। চলো কফি খেতে যাই। কফি খেতে খেতে তুমি তোমার স্বামীর চিঠির উত্তেজক অংশগুলি আমাকে পড়ে শোনাবে, হ্যাঁ? বাবার বয়সী একজন ভদ্রলোকের কথাবার্তার কি অদ্ভুত ধরন, যেন সে তার বান্ধবীর সঙ্গে গল্প করছে। ওয়ার্ডিংটন হঠাৎ কৌতূহলী স্বরে বলল,
তোমার হাতের তালুতে লাল রঙের নকশা দেখতে পাচ্ছি। কি ব্যাপার? বিয়ের সময় আমাদের দেশের মেয়েরা হাতে এরকম নকশা করে। এই নকশা কি সারা জীবন থাকে, পার্মানেন্ট? না, কিছুদিন থাকে। তবে বলা হয় সুখী স্বামী স্ত্রীদের বেলায় এই রং দীর্ঘদিন থাকে। ভেরি ইন্টারেস্টিং। আগামী সপ্তাহে আমার স্ত্রী আসবে মিনেসোটা থেকে। তাকে আমি তোমার হাত দুটি দেখাতে চাই। ততদিন পর্যন্ত নকশাগুলি আশা করি থাকবে, থাকবে না? হ্যাঁ, থাকবে। তার মানে কি এই যে তোমরা খুব সুখী স্বামী স্ত্রী? রেবেকা লজ্জা পেয়ে গেল। সে ভেবেছিল বুড়ো ওয়ার্ডিংটন সত্যি সত্যি তার পাশে বসবেন এবং চিঠি পড়তে চাইবেন। সেরকম কিছু হল না। তিনি একটি সোনালি চুলের আমেরিকান মেয়ের সঙ্গে রসিকতা করতে লাগলেন। মেয়েটি হাসছে, তিনিও হাসছেন। সোনালি চুল কি বলে যেন খোঁচা দিল ওয়ার্ডিংটনের পেটে। দুজনেই হাসছে। এই আনন্দের সবটুকুই কি সত্যি? কোনো ভান নেই। রেবেকা ভেবেছিল কফি খেতে খেতে সে চিঠি খুলবে না, নিজের ঘরে ফিরে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে পড়বে। তারপর ঠিক করল শুধু খামটা খুলবে, চিঠি পড়বে না। সে প্রতিজ্ঞাও রইল না। সে ঠিক করল প্রথম 4টি লাইন শুধু পড়বে, গুনে গুনে 4 লাইন, এর বেশি নয়। কিন্তু সে গোটা চিঠি পড়ে ফেলল। রেবা, খুব অবাক হয়েছ তাই না? অবাক করবার জন্য কষ্ট করতে হয়েছে। তোমাকে জানতে না দিয়ে আমেরিকার ঠিকানা জোগাড় করাটাই ছিল সবচেয়ে বড় কষ্ট। তারপর চিঠি লেখা, প্রথম চিঠি, কোনো বানান যেন ভুল না হয়। বাসায় নেই ডিকশনারি। 130 টাকা খরচ করে ডিকশনারি কিনলাম। এটা কিনেও এক বিপদ। যে বানানটা লিখি মনে হয় ভুল। ডিকশনারিতে খুঁজতে গিয়ে সেই শব্দ পাই না। তারপর আছে ভাষার ব্যাপার। আমি চিঠি খুব বেশি লিখি না, কায়দা কানুন ভালো জানা নেই। তুমি নিশ্চয়ই খুব হাসবে। তবে হাসো আর যাই করো, এই চিঠি তোমাকে প্রচুর আনন্দ দেবে, এই নিয়ে আমি বাজি রাখতে পারি। প্রবাস জীবনে চিঠির মূল্য অনেক বেশি। আর সেই চিঠি যদি প্রিয়জনের লেখা হয় তাহলে তো কথাই নেই। মাত্র একদিনের পরিচয়ে নিজেকে তোমার প্রিয়জন ভাবছি। তুমি আবার হাসছ না তো? কিরকম হুট করে বিয়ে হয়ে গেল আমাদের, তাই না? তোমার দোলাভাই ঠিক করলেন তোমাদের বাসাতেই বাসর হবে। তাড়াহুড়ো করে একটা ঘরে বিছানা করা হলো। ফুল না পাওয়ার জন্যেই হয়তো তোমার ছোট বোন পুরো 1 কোটো সেন্টের শিশি উপুড় করে দিল বিছানায়। কড়া গন্ধে মাথা ধরে যাবার উপক্রম। আমি বসে আছি তোমার জন্য, তোমার আসার নাম নেই। সম্ভবত আসতে রাজি ছিলে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে হয়েছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে তুমি এলে, এসেই উল্টো দিকে মুখ করে শুয়ে পড়লে। বন্ধুবান্ধবের কাছে বাসর রাতের কত গল্প শুনেছি। বাসর রাতে স্বামী স্ত্রী আবেগে অভিভূত হয়ে কত ছেলে মানুষই কাণ্ড করে। আমাদের বেলায় সেসব কিছুই হচ্ছে না। আমার একসময় ধারণা হলো তুমি ঘুমিয়ে পড়েছ। আমি পরীক্ষা করবার জন্য বললাম, রেবেকা, তোমার কাছে সেফটি পিন আছে? মশারির একটা জায়গায় ছেঁড়া, মশা ঢুকছে। তুমি দারুণ লজ্জা পেয়ে উঠে বসলে। ছেঁড়া মশারির জন্য অপমানিত বোধ করলে বোধহয়। সেফটি পিন দিয়ে ছেঁড়া মেরামত করা হলো। তখন আমি আরেকটি ছেঁড়া বের করলাম। তুমি চোখ মুখ লাল করে সেটিও বন্ধ করলে এবং বললে, আপনি এরকম করে হাসছেন কেন? হাসলে কেউ রাগ করে? ছেঁড়া মশারির কারণে তোমার সঙ্গে কিছুটা কথাবার্তা হলো। তারপর আমি বললাম, আমাকে বাথরুমে যেতে হবে রেবেকা। তোমাদের বাথরুমটা কোন দিকে? তুমি পাংশুবর্ণ হয়ে গেলে। কারণ পরিষ্কার হল কিছুক্ষণের মধ্যেই। বিদেশ যাত্রা উপলক্ষে তোমাদের সমস্ত আত্মীয় স্বজন জড়ো হয়েছে। মেঝেতে ঢালাও বিছানা। যে যেখানে পেরেছে ঘুমিয়ে আছে। বাথরুমে যেতে হলে ওদের ডিঙিয়ে যেতে হবে। তুমি ক্ষীণস্বরে বললে, এদের উপর দিয়ে চলে আসুন, কিচ্ছু হবে না। রেবেকা, বাকি রাতটা আমরা গল্প করেই কাটালাম। শুধু গল্প অবশ্যই না, ওর সঙ্গে অন্য ব্যাপারও আছে।
ওই প্রসঙ্গটি তুলে এখন তোমাকে আর রাগাতে চাই না। ওই রাতে যা রেগেছিলে। এই চিঠি যখন লিখছি তখন তুমি পাশেই আছো, কিন্তু যখন এই চিঠি পাবে তখন পাশে থাকবে না। বিরহ দিয়ে শুরু হলো জীবন, কাজে আশা করছি মিলনে তার শেষ হবে। অসংখ্য চুমু তোমার ঠোঁটে, গালে এবং কি আবার রাগিয়ে দিলাম? রেবেকার চোখ মুখ লাল করে ক্লাস করতে গেল, একটুও মন দিতে পারল না লেকচারে। তবু জীবনের প্রথম কুইজ পরীক্ষায় 100তে 100 পেয়ে নিজে অবাক হল এবং অন্য সবাইকে অবাক করে দিল। আব্দুল্লাহ সবচেয়ে কম নম্বর 9 পেয়ে খুব হাসতে লাগল, যেন বিরাট এক বাহাদুরি করেছে। ফার্গো ফোরামে একজন আবহাওয়া বিজ্ঞানীর ভবিষ্যৎবাণী ছাপা হয়েছে। তিনি হিসেব টিসেব করে বের করেছেন আরেকটি বরফ যুগ আসছে। এই বরফ যুগের স্থায়িত্ব হবে 300 বছর। সমস্ত পৃথিবী ঢেকে যাবে। সবচেয়ে উষ্ণতম স্থানের তাপমাত্রা হবে 0-30 ডিগ্রি নিচে। খবর ছাপা হয়েছে বক্স করে, বিজ্ঞানীর ছবি আছে, হাসি হাসি মুখের ছবি। বরফ যুগ আগমনের সংবাদে তাকে মোটেই বিচলিত মনে হচ্ছে না। পাশা বিরক্ত ভঙ্গিতে বিজ্ঞানীর ছবিটির দিকে তাকিয়ে রইল। বিজ্ঞানীরাও আজকাল সেন্সেশন তৈরি করতে চান। সবাই চায়, তারাই বা বাদ যাবে কেন? খবরের কাগজে পড়বার মতো আর কিছু নেই। ইথিওপিয়ার কয়েকটি বিভৎস ছবি দিয়ে একটি দীর্ঘ ফিচার আছে, সেটি পড়তে ইচ্ছা করছে না। কোথায় কে না খেয়ে আছে তা আজকের এই ছুটির সকালে জানতে ইচ্ছে করে না। প্রথম প্রথম এই পেট বের হয়ে যাওয়া অপুষ্ট শিশুগুলোর ছবি দেখলেই গা কেমন করত, এখন করে না। পত্রিকাওয়ালারা ছবি ছাপিয়ে ছাপিয়ে মানুষের মমতা নষ্ট করে দিয়েছে। পাশা অন্যমনস্কভাবে কয়েকটি ছবি দেখল। প্রতিটির নিচে খুব কাব্যিক ক্যাপশন। মায়ের শুকনো স্তন দুহাতে খামচি দিয়ে ধরে আছে এক শিশু। শিশুটিকে দেখাচ্ছে একটা বড় মাপের পোকার মতো। মায়ের মুখ মিশরের মমির মতোই ভয়াবহ। নিচে লেখা মেডোনা। কোনো মানে হয়? ছবিটির দিকে তাকালেই মনে হয় সাংবাদিক ভদ্রলোক একটি পুরস্কার আশা করছেন। পুলিৎজার পুরস্কার, লা গ্রান্ডি পুরস্কার, দি রাবোনার। ভয়াবহ দুর্ভিক্ষের একটি মোক্ষম ছবি মানেই অর্থ, সাফল্য এবং পরিচিতি। পাশা প্রবন্ধটি পড়ে ফেলল। যা ভাবা গিয়েছিল তাই। বাংলাদেশের নাম এই প্রবন্ধে আছে। প্রবন্ধকার শেষের দিকে দুঃখ করে লিখেছেন, ইথিওপিয়া, বাংলাদেশ এইসব অঞ্চলে কি কোনোদিন আশা ও আনন্দের সূর্য সত্যি সত্যি উঠবে? পাশার বিরক্তির সীমা রইল না। ইথিওপিয়ার কথা লিখেছ, ভালো কথা, আবার বাংলাদেশকে টেনে আনা কেন? মাথায় একটা সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। বিরক্তির কারণেই হচ্ছে। মাঝে মাঝে এই যন্ত্রণা দ্রুত ছড়িয়ে যায়। দুটি এক্সট্রা স্ট্রেংথ টাইলানলও ঠিক কাজ করে না। অনেকদিন ডাক্তারের কাছে যাওয়া হয় না, একবার যাওয়া দরকার। 35-এর পর শরীরের ছোটখাটো অসুবিধাগুলোর দিকেও নজর রাখতে হয়। 35-এর পর মানুষ তার নিজের শরীরকেই সবচেয়ে বেশি ভয় করতে শুরু করে। হার্ট কি ঠিকমতো বিট করছে? ক্লান্ত হয়ে পড়ছে না তো? লিভার সে ঠিকঠাক আছে? চোখের মনির উপর ক্যালসিয়াম দানা বাঁধতে শুরু করেনি তো? রোদের দিকে তাকালে রামধনু ভাসে না তো? শোবার ঘরে টেলিফোন বাজছে, উঠে গিয়ে ধরতে ইচ্ছে করছে না। আবার চুপচাপ বসে থাকতেও ভালো লাগছে না। এটাকেই কি ডিপ্রেশন বলে? পাশা উঠে দাঁড়াল। ততক্ষণে রিং বন্ধ হয়ে গেছে। সে চলে গেল শোবার ঘরে। আবার টেলিফোন আসবে। এমন লোকের সংখ্যা খুব কম যারা প্রথমবারে না পেলে দ্বিতীয়বার রিং করে না। আবার রিং হল। আমেরিকান মেয়ের গলা। যান্ত্রিক ভাব আছে গলার স্বরে। তার মানে সে একজন সেক্রেটারি। প্রতিদিন 3-4 ঘন্টা করে তাকে টেলিফোনে কথা বলতে হয়। পাশা চৌধুরী? হ্যাঁ। এই টেলিফোন নম্বরটা কি আপনার?
মেয়েটি যন্ত্রের মতো পাশার টেলিফোন নাম্বার আওড়াল। হ্যাঁ, আমার কি ব্যাপার? আমি বেল টেলিফোন থেকে বলছি। সুশান আমার নাম। হ্যাঁ সুশান, তুমি কি বেল টেলিফোন থেকে কোনো চিঠি পাওনি? হ্যাঁ পেয়েছি। 4 মাসের টেলিফোন বিল বাকি পড়ে আছে। আমরা আর 3 সপ্তাহ অপেক্ষা করব। আমি 3 সপ্তাহের আগেই বিল দেওয়ার ব্যবস্থা করব। আর ভালো কথা, তুমি এখন থেকে এই টেলিফোনে ওভারসিজ টেলিফোন করতে পারবে না। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। গুড ডে সুশান। গুড ডে। সব অফিস সেক্রেটারির নাম সুশান কেন হয় তাই ভাবতে ভাবতে পাশা বসার ঘরে এলো। পত্রিকায় পড়ার আর কিছু নেই। সময় কাটানোর মতো ব্যবস্থা করা যায় কি? ছবি দেখলে কেমন হয়? অনেকদিন ছবি দেখা যায় না। ফার্গো ফোরামে 2টি কলাম জুড়ে আছে ছবির খবর। কোনো নামই পরিচিত মনে হচ্ছে না। একটি নাম খানিকটা পছন্দ হচ্ছে, দি ডার্ক। ভূতের কাণ্ড কারখানা হবে। ছবি সম্পর্কে কোনো তথ্য নেই, শুধু লেখা পিজি, প্যারেন্টাল গাইডেন্স। বাবা মারা যদি মনে করেন তাদের ছেলেমেয়েদের নিয়ে এই ছবি দেখতে পারেন। দুপুরবেলা ভূতের ছবি দেখে খানিকটা ভয় পাওয়া মন্দ কি? বিরক্তির ভাবটা তো কাটবে। ভয় পাওয়ার জন্য কিছু বুড়ো বুড়ি নিশ্চয়ই থাকবে হলে। সামান্য শব্দেই চেঁচিয়ে উঠে একটা কাণ্ড করবে। অনেকদিন বুড়ো বুড়িদের নিয়ে কোনো ছবি দেখা হয় না। একটা দেখা যেতেই পারে। আবার টেলিফোন বাজছে। হ্যালো, পাশা চৌধুরী? হ্যাঁ বলছি। আমি বেল টেলিফোন থেকে বলছি, মাইকেল। হ্যালো মাইকেল, তুমি কি আমাদের কাছ থেকে কোনো নোটিশ পাওনি? পাশা একবার ভাবল, বলে, তুমি যে খবরটি দিতে চাচ্ছ তা ইতিমধ্যে দেয়া হয়েছে, আবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু সে কিছু বলল না, কথা শুনে গেল। $1,500 মতো ব্যাংকে আছে। 4 মাসের টেলিফোন বিল এই মুহূর্তে চেক লিখে দিয়ে দেয়া যায়, কিন্তু সেটা করা বুদ্ধিমানের কাজ হবে না। গুড ডে মিস্টার পাশা, কাজের মধ্যে বিরক্ত করবার জন্য দুঃখিত। দি ডার্ক ছবিটি দেখতে যাওয়ার পরিকল্পনা দীর্ঘস্থায়ী হল না। আজকাল কোনো পরিকল্পনাই দীর্ঘস্থায়ী হয় না। পাশা ঠিক করল দুপুরবেলা খানিকটা ঘুমানোর চেষ্টা করবে। খাঁটি বাঙালি একটা ব্যাপার। যেখানে সবাই কাজকর্ম করছে সেখানে নরম বিছানায় আরামের ঘুম। মেইল বক্সে বেশ কিছু চিঠি। শুয়ে শুয়ে চিঠি পড়েও খানিকটা সময় কাটানো যায়। আজ হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই অ্যাপল গেমসের পিআরও টেলিফোন করবে। সেরকমই কথা আছে। পিআরওর কথাবার্তায় বোঝা গেছে অ্যাপল গেমস প্রাথমিকভাবে তার খেলাটি পছন্দ করেছে। চূড়ান্ত পর্যায়ের মিটিংটি হবে ডিসেম্বরের 2 তারিখে। পাশা বলেছিল, আমি টাকা পয়সার একটা বড় রকমের ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি। অবস্থা বদলাবার একটা বড় সম্ভাবনা আছে মিস্টার পাশা। গেমস ডিভিশনের অনেকের ধারণা এই খেলাটি বড় রকমের হিট হবে। তবে আমাদের হাতে আরও কিছু ইন্টারেস্টিং গেমসের সফটওয়্যার জমা পড়েছে। সেগুলো কীরকম বলতে পারেন? না, সেটা বলতে পারি না। ভিডিও গেমসের এই খেলাটি তৈরি করতে পাশার সময় লেগেছে 6 মাস। প্রোগ্রাম লেখা, বদলানো, পরীক্ষা করে দেখা। জিনিসটি দাঁড়িয়ে যাবে আশা ছিল না, শেষ পর্যন্ত দাঁড়িয়েছে। খেলাটি এরকম, ভিডিও ক্যাসেট কম্পিউটারে লাগাবার সঙ্গে সঙ্গে একটি মানুষের ছবি ভেসে উঠবে। নিচে লেখা হবে, এই মানুষটির নাম জন, তার সঙ্গে আছে $500। এই $500 নিয়ে তাকে 1 মাস টিকে থাকতে হবে। সে কি পারবে? তারপর 3টি লটারির টিকিট ভেসে উঠবে পর্দায়। সে ইচ্ছে করলে একটি টিকিট কিনতে পারে $5 দিয়ে। জিতে গেলে সে $50 পাবে। কোন টিকিটটি কিনবে তা নির্ভর করছে যে খেলাটি খেলছে তার উপর। সে জানে না 3টির ভেতর কোনটি সেই বিশেষ টিকিট। তেমনিভাবে আসবে শেয়ার মার্কেট। সে কি শেয়ার কিনবে কি কিনবে না? সে কি অ্যাপার্টমেন্ট ভাড়া করবে না করবে না? অ্যাপার্টমেন্ট ভাড়া না করে সে রেলওয়ে স্টেশনেও রাত কাটাতে পারে, কিন্তু সেখানে গুন্ডাদের হাতে টাকা পয়সা খোয়ানোর ভয় আছে। খেলাটি যথেষ্টই উত্তেজনার।
লোকটিকে জিতিয়ে দিতে হলে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে খেলতে হবে। প্রচুর ভেরিয়েশন। খেলাটি অ্যাপল গেমসের পছন্দ না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সময় খারাপ। হয়তো শেষ মুহূর্তে পিয়ারো ঠান্ডা গলায় বলবে, সরি মিস্টার পাশা, আমরা অত্যন্ত দুঃখিত, আপনার এত চমৎকার একটি খেলা আমরা নিতে পারছি না। শেষ পর্যন্ত এই বিশেষ খেলাটি খেলতে হবে পাশাকে। $1,500 খেলা, খেলতে হবে অত্যন্ত সাবধানে। পাশা চিঠির গাদা নিয়ে বসল। দেশের চিঠি এসেছে 3টি। এসব পড়বার কোনো অর্থই হয় না। চোখ বন্ধ করে বলে দেয়া যায় চিঠির বক্তব্য, জিনিসপত্র অগ্নিমূল্য, জীবন ধারণ করাই কঠিন, ইত্যাদি ইত্যাদি। মূল বক্তব্য একটি, আমাদের বেঁচে থাকার ব্যাপারে তোমার সাহায্য চাই। তোমার উপর আমাদের দাবি আছে, ভালোবাসার দাবি, আত্মীয়তার দাবি। আমাদের দুঃসময়ে তুমি আমাদের দেখবে না? দেশের চিঠি আগে পড়ার দীর্ঘদিনের অভ্যাস ছাড়া গেল না। অপরিচিত হাতের লেখার একটি চিঠি সে খুলল। দামি একটা কাগজে গোটা গোটা অক্ষরে লেখা। পাশার ফুফাতো বোনের স্বামী। চিঠির বক্তব্য হচ্ছে, আমেরিকায় আসবার একটা ব্যবস্থা পাশা ভাইকে করতেই হবে, যেভাবেই হোক। দরকার হলে আমেরিকায় সে কুলিগিরি করবে, ইত্যাদি। এই ছেলেটিকে সে চেনে না, ফুফাতো বোনের কথাও ভালো মনে নেই। নাক বোঁচা একটা ছোট্ট মেয়ে দেখে এসেছিল, রাত দিন রান্নাবাটি খেলত। একা একা সে হাত নাড়ছে, ছ্যাঁক ছ্যাঁক শব্দে ডাল বাগার দিচ্ছে। বিচিত্র খেলা। এই মেয়ে বড় হয়ে গেছে, বাবা মার আপত্তি উপেক্ষা করে একটা বেকার ছেলেকে বিয়ে করেছে, ভাবাই যায় না। প্রথম প্রেমের স্বপ্নভঙ্গ ইতিমধ্যেই হয়ে গেছে নিশ্চয়ই। পাশা মনে মনে ঠিক করে ফেলল ছেলেটির চিঠির জবাব দেবে না, তবে ফুফাতো বোনকে $100 একটা ড্রাফট পাঠিয়ে দেবে। সঙ্গে একটি চিঠি থাকবে, যাতে লিখবে, তুমি যে বিয়ে করে ফেলেছ তা জানতাম না। তোমার ডাল রান্নার ছ্যাঁক ছ্যাঁক শব্দ এখনো কানে বাজে। $100 পাঠালাম, পছন্দসই কিছু কিনে নিও। আর ভালো কথা, তোমার বর আমেরিকা আসতে চাচ্ছে, এ ব্যাপারে আমার কিছুই করণীয় নেই। এখন এদেশে আসবার পদ্ধতি আমার জানা নেই, তাকে দেশেই কিছু একটা করতে বলো। দ্বিতীয় চিঠিটি আমিনুল হকের। ইনি জনতা ব্যাংকের কচুক্ষেত শাখার একজন কর্মচারী, পাশার আত্মীয়। আত্মীয়তার সূত্রটি ভদ্রলোক বিশদভাবে লিখেছেন, তবুও তা পরিষ্কার নয়। এই ভদ্রলোক তার ছেলেকে আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়াতে চান। তিনি শুনেছেন এদেশে প্রচুর বাঙালি ছাত্র কাজকর্ম করে পড়াশোনা করে, ওরা যদি পারে তার ছেলে কেন পারবে না? তিনি কষ্ট করে যেভাবেই হোক ছেলের ভাড়ার টাকা জোগাড় করবেন। ছেলে ভালো, ম্যাট্রিকে 3টি লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে, তবে জ্বর নিয়ে পরীক্ষা দেবার জন্যে ইন্টারমিডিয়েট পরীক্ষা বেশ ভালো হয়নি। হায়ার সেকেন্ড ডিভিশন আছে, ইত্যাদি। তৃতীয় এবং শেষ চিঠিটি বড় ভাইয়ের। তিনি প্রতি মাসে টাকা পাওয়ার পর একটি চিঠি লেখেন এবং সেখানে টাকা পয়সা ছাড়া অন্য কোনো ব্যাপার থাকে না। তার চিঠি অনেকটা অফিসিয়াল চিঠির মতো। তোমার ড্রাফট পেয়েছি, ডলারের বাজার এখন একটু ভালো, প্রতি ডলারে $27.50 করে পেলাম। গতবার দর ছিল $26, তবে শোনা যাচ্ছে দর এরকম থাকবে না। আমার একজন পরিচিত এজেন্ট আছে, কুদ্দুস সাহেব, চাঁদপুরে বাড়ি। তিনি আমাকে সবসময় ভেতরের খবর দেন। তিনি বললেন বাজারে বর্তমানে জার্মান মার্কের অবস্থা ভালো, ডলার এবং পাউন্ড দুটির দামই ভবিষ্যতে কমবে। বাসার আর সব খবর ভালো, তোমার খবর জানাবে। গত মাসে কোনো চিঠিপত্র না পেয়ে চিন্তিত আছি, রোজার মাসে কিছু বেশি টাকা পাঠাতে পারো কিনা দেখবে। তোমার ভাবির শরীরটা ভালো যাচ্ছে না। বড় ভাইয়ের প্রতিটি চিঠির শেষ লাইন, তোমার ভাবির শরীরটা ভালো যাচ্ছে না। 15 বছর ধরে একজন মহিলার শরীর ভালো যায় না কিভাবে, সে এক রহস্য। এবার বড় ভাই কি লিখবেন কে জানে। এবারই তাকে কোনো টাকা পাঠানো হয়নি। মার মৃত্যুর পর তিনি একটু ভয় পেয়েছিলেন। তার ধারণা হয়েছিল হয়তো আমেরিকা থেকে ডলার আসা বন্ধ হয়ে যাবে। সেই একবারই তিনি 3 পাতার এক দীর্ঘ চিঠি লিখলেন।
সেখানে মার পেছনে শেষের দিকে কিভাবে জলের মতো টাকা খরচ হয়েছে তার বর্ণনা আছে। তিনি যে শেষ পর্যন্ত 6,000 টাকা কর্য করলেন সেই কথাও আছে। ইউনিভার্সিটিতে মেয়ে ভর্তি হয়েছে, তার রিক্সা ভাড়ায় যে মাসে 200 টাকা সেই কথাও আছে। পাশা যথারীতি ড্রাফট পাঠিয়ে বড় ভাইয়ের আশঙ্কা দূর করে। বাকি চিঠিগুলো পড়তে ইচ্ছা করছে না, জরুরি কোনো কিছুই নয়। আমেরিকায় তাকে জরুরি চিঠি লেখার কেউ নেই। খিদে লেগেছে, ঘরে খাবার আয়োজন তেমন কিছু নেই। পনির এবং রুটি আছে, স্যান্ডউইচ বানানো যায়, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। উঠতে হবে, পনির কাটতে হবে, রুটি গরম করতে হবে। পিৎজা হাটে একটা মিডিয়াম সাইজের পিৎজার অর্ডার দেওয়া যেতে পারে। কেন জানি সেই কষ্টটাও করতে ইচ্ছা করছে না। ঘরের হিটিং কি কাজ করছে না? কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, নাকি সত্যি সত্যি বরফ যুগ এসে যাচ্ছে? পাশা চাদর টেনে দিয়ে চোখ বন্ধ করল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল সন্ধ্যাবেলায়, কে যেন কলিং বেল টিপছে। পাশা দরজা খুলে দেখল রেবেকা দাঁড়িয়ে আছে, মুখ শুকনো, শীতে সে কাঁপছে। অনেকক্ষণ দাঁড়িয়েছে নাকি? রেবেকা কাঁপা গলায় বলল, আমি ভেবেছিলাম বাসায় কেউ নেই, যা ভয় পেয়েছিলাম, একা একা কিভাবে ফিরব তাই ভাবছিলাম। মার্থা নামিয়ে গেছে, ওকে ঠিকানা বলতেই সে আমাকে চিনল। মার্থা আমার রুমমেট। বাইরেই দাঁড়িয়ে থাকবো নাকি? ভেতরে আসতে বলুন। হ্যাঁ, ভেতরে এসো। রেবেকা হাসি মুখে ভেতরে ঢুকল। ওভারকোটের পকেট থেকে হাত বের করল। হাত নীল হয়ে আছে, কোনো গ্লাভস নেই হাতে। আপনি এত অবাক হয়ে আমার দিকে তাকিয়েছেন কেন? শীতের দেশে এরকম হুট করে চলে আসা ঠিক না। আমি নাও থাকতে পারতাম, তখন ফিরে যেতে কিভাবে? আর এই মার্থা মেয়েটারই বা কিরকম কাণ্ডজ্ঞান? চলে যাবার আগে তার তো দেখা উচিত ছিল বাসায় কেউ আছে কিনা। আপনি তো রাখছেন কেন? রাখছি না, টেলিফোন নাম্বার তো ছিল নাকি? আমি কেন শুধু শুধু টেলিফোন করব? 15 দিন ধরে এখানে আছি, আপনি কি আমাকে টেলিফোন করেছেন? এয়ারপোর্ট থেকে নিয়ে এসে ভাবছেন খুব উপকার করা হয়েছে, তাই না? পাশা লক্ষ্য করল মেয়েটি কথা বলছে রেগে রেগে, কিন্তু মুখ হাসি হাসি। আমি আসতাম না, এসেছি শুধু আপনার টাকাটা দেবার জন্য। ওই দিন জিনিসপত্র কিনতে মোট কত ডলার খরচ করেছেন? 117। এই নিন 120, $3 আপনার বকশিস। রেবেকা শব্দ করে হাসল। তার বেশ মজা লাগছে। কেন লাগছে সে নিজেও পরিষ্কার জানে না। বাংলায় কথা বলতে পারছে, এটা একটা বড় কারণ। গত সপ্তাহের উইকেন্ডে বিকেলে ডরমিটরি ছেড়ে সবাই চলে গেল, শুধু আরিয়া রত্না ছিল। সে ঘর বন্ধ করে তার নিজের দেশের ক্যাসেট চালু করে দিয়েছে। কি ভয়ানক অবস্থা! চা খাবো, চায়ের পানি গরম করুন। আজ আমি বানাবো চা। পাশা চায়ের পানি বসালো। সে বেশ অবাক হয়েছে। ওই দিন রাতে যে মেয়েকে নিয়ে আসা হয়েছে, এই মেয়ে সেই মেয়ে নয়। এই মেয়ে অন্য মেয়ে। যে কোনো কারণেই হোক সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। নতুন পরিবেশে নিজেকে কিছুটা মানিয়েও নিয়েছে। রেবেকা বলল, আমি খুব বেশি কথা বলছি তাই না? দেশে কিন্তু খুব কম কথা বলতাম। আপনি বোধহয় বিশ্বাস করছেন না? হ্যাঁ, করছি। বাংলায় কথা বলতে পারছি, এই আনন্দেই বকবক করতে ইচ্ছা করছে। গত 15 দিন কারোর সঙ্গে একটা বাংলা কথা বলিনি। একবার শুধু ভুলে আরিয়া রত্নাকে বললাম, কেমন আছেন? সে হাঁ করে তাকিয়ে রইল আমার দিকে। আরিয়া রত্নাকে? আরিয়া রত্না হচ্ছে শ্রীলঙ্কার মেয়ে। ভালো নাম হলো আরিয়া রত্না চন্দ্রানী। কোটটা খুলে আরাম করে বসো, ছটফট করছো কেন? রেবেকা কোট খুলতে খুলতে বলল, আজ আপনি আমাকে আবার তুমি তুমি করে বলছেন। আপনি কি কিছুক্ষণ পর তুমি, তারপর আপনি, আবার কিছুক্ষণ তুমি, এইভাবে কথা বলেন? পাশা কি বলবে ভেবে পেল না। পানি গরম হয়ে গিয়েছিল, সে নিজেই চা বানাল। রেবেকা চায়ের চুমুক দিয়ে বলল, আপনাকে আমি কি বলে ডাকি বলুন তো? প্রথম যেদিন আপনার সঙ্গে দেখা হয়েছিল তখন আপনাকে মনে হয়েছিল আমার ছোট মামার মতো, মুখের নিচের দিকটা। ছোট মামা ডাকতে পারো।
কিন্তু এখন আপনাকে ছোট মামার মতো লাগছে না, খুব একজন চেনা লোকের মতো লাগছে। অবশ্য সেই চেনা লোকটিকে তাও ধরতে পারছি না। পাশা নরম স্বরে বলল, বিদেশে এরকম হয়, যে কোনো বাঙালি দেখলেই মনে হয় চেনা, পরিচিত কারো চেহারার সঙ্গে মিল পাওয়া যায়। আসলে অবশ্য তেমন কোনো মিল থাকে না, কিন্তু আপনার চেহারার সঙ্গে আমার একজন চেনা লোকের সত্যি সত্যি মিল আছে। আমি মনে করার চেষ্টা করছি, মনে পড়লেই বলবো। আপনি ছাড়া এখানে আর কোনো বাঙালি নেই? করিম সাহেব ছিলেন, এখন নেই, সপরিবারে শিকাগো গিয়েছেন। স্প্রিংয়ে ফিরবেন। স্প্রিং পর্যন্ত তুমি যদি থাকো তাহলে তার সঙ্গে দেখা হবে। রেবেকার শীত লাগছিল, ঘরটা বোধহয় সেরকম গরম নয়। সে গ্যাসের চুলার কাছে গিয়ে দাঁড়ালো, আগুনের উপর হাত মেলে বলল, শুনুন, 10টার সময় আমার বান্ধবী আমাকে নিতে আসবে। ও গিয়েছে কোনো একটা পাবে, ফেরার পথে সে আমাকে নিয়ে যাবে। কাজী 10টা পর্যন্ত আমি এখানে অনবরত বাংলায় কথা বলবো। আপনি রাগ করতে পারবেন না কিন্তু। আর আমি আপনার এখানে ভাত খাবো। গত 1 সপ্তাহ ধরে আমি ভেবে রেখেছি আপনার এখানে আমি ভাত খাবো। মুশকিলে ফেললে তো, ভাত খাওয়ার ব্যবস্থা তো এখানে নেই। সে কি, আপনি ভাত খান না? ভাত খাবো না কেন, ভাত খাই, তবে রান্না টান্নার অনেক ঝামেলা, ওই ঝামেলাতে যাই না। বলেন কি? রেবেকা সত্যিকার অর্থেই নিভে গেল। আপনি ভাত খান না এটা জানলে আমি সন্ধ্যাবেলায় আসতাম না। তুমি ভাত খাবার জন্য এসেছ? হ্যাঁ, আপনি রাগ করেন আর যাই করেন, আমি সত্যি কথাটা বলে ফেললাম। পাশা উঠে দাঁড়ালো, পার্কা গায়ে দিতে দিতে বলল, তুমি বসো, আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন? 5 ব্লক দূরে একটা গ্রোসারি শপ আছে, চাল পাওয়া যায়। 1 প্যাকেট চাল নিয়ে আসবো, ভাত আর মুরগি মাংস। তুমি রাঁধতে পারো? খুব পারি। আমিও তো আসছি আপনার সঙ্গে। না না, তুমি থাকো, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, হেঁটে যেতে হবে। আপনার কি ধারণা আমি হাঁটতে পারি না? নিশ্চয়ই পারো, কিন্তু বাইরে অসম্ভব ঠান্ডা। তোমার অভ্যেস নেই, ঠান্ডা লেগে যাবে। আমার খুব একটা দেরি হবে না। একা একা তোমার আবার ভয় লাগবে না তো? আমার এত ভয়টয় নেই, ভয় থাকলে একা একা এত দূর আসতাম? মেয়েটি তাকিয়ে আছে হাসি মুখে। ভারী সুন্দর লাগছে তো মেয়েটিকে। লিকুইড আইজ কি এই চোখকে বলে? ওই রাতে মেয়েটিকে এত সুন্দর লাগেনি কেন? একটি মেয়ে কখনো রূপবতী কখনো নয়, এরকম তো হতে পারে না। যে সুন্দর সে সবসময় সুন্দর। রেবেকা বলল, এমন করে তাকিয়েছেন কেন? পাশা লজ্জা পেয়ে গেল, বিব্রত স্বরে বলল, দরজা বন্ধ করে দাও, 1 কাপ চা বানিয়ে খাও, আর ফ্রিজে পনির আছে, পনির খেতে পারো, আমার দেরি হবে না। একা একা রেবেকার খানিকটা ভয় লাগতে লাগলো। এ বাড়ির হিটিংয়ে কোনো গণ্ডগোল আছে। বেশ শব্দ করে গরম বাতাস আসতে থাকে, শব্দটা ভয় ধরিয়ে দেয়। রেবেকা ফ্রিজ খুলল, খালি ফ্রিজ। 1 টুকরো পনির পড়ে আছে, কাগজের প্যাকেটে দুধ, মালটার মতো কয়েকটা ফল শুকিয়ে দড়ি দড়ি হয়ে আছে। সে চায়ের পানি চাপালো। চা খেতে ইচ্ছে করছে না, তবে চুপচাপ বসে থাকার চেয়ে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা ভালো। ঘরে অনেক বই দেখা যাচ্ছে, একটিও বাংলা বই নয়। ভদ্রলোক সম্ভবত অনেকদিন ধরে দেশে আছেন, জিজ্ঞেস করা হয়নি। এটা বেশ আশ্চর্য যে রেবেকা তার সম্পর্কে কিছুই জানতে চায়নি, ভদ্রলোকও কিছু জানতে চাননি। দুজন সম্পূর্ণ অচেনা মানুষ খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলছে। বড় খালু বলে দিয়েছিলেন, একবার গিয়ে পৌঁছতে পারলে গাদা গাদা বাঙালি পাবি, দেখবি এরা কত হেল্পফুল। বিদেশে বাঙালিতে বাঙালিতে খাতির অন্য জিনিস, একজনের জন্য অন্যজন জান দিয়ে দেবে। পানি ফুটতে শুরু করেছে, রেবেকা এগিয়ে গেল। আর ঠিক তখনই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল, এই লোকটির চেহারা সুরাইয়ার বড় চাচা বদিউজ্জামান সাহেবের মতো। সুরাইয়া তাকে ডাকত বদি চাচা। ক্লাস 4-এ সুরাইয়া তাদের সঙ্গে ভর্তি হয় এবং প্রথম দিনই খাতির হয়ে যায় রেবেকার সঙ্গে। যা কথা বলতে পারে মেয়েটা, গুজগুজ ফুঁসফুস করছে সবার সঙ্গে, 1 মুহূর্তের বিশ্রাম নেই। সেই কথাবার্তার বেশিরভাগই হল বদি চাচাকে নিয়ে, যিনি জার্মানিতে থাকেন, যার একটি জার্মান বউ আছে।
অবিকল রাজকন্যাদের মতো দেখতে, যার বড় ছেলের নাম পল, যে একটুও বাংলা জানে না। একবার দেশে এসে তেলাপোকা উঠতে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। বদি চাচার গল্পের কোনো শেষ নেই। সেই বদি চাচা একবার দেশে বেড়াতে এলেন। রেবেকা বন্ধুর বাড়িতে তাকে দেখতে গেল। ভদ্রলোক সুরাইয়ার দিকে তাকিয়ে বললেন, তোর বন্ধু এরকম লজ্জা পাচ্ছে কেন? উঁকি দিচ্ছে কেন পর্দার আড়াল থেকে? আয় মেয়ে, ভেতরে এসো। রেবেকা ভেতরে এসে দাঁড়াল। ভদ্রলোক বললেন, আরে, এ তো বড় সুন্দর মেয়ে। শ্যামলা রঙের মধ্যে এত সুন্দর মেয়ে তো আমি জীবনে দেখিনি। কি নাম তোমার খুকি? রেবেকা। বাহ, নামও তো সুন্দর। এসো, এখানে এসে বসো। এত লজ্জা কেন খুকি? ভদ্রলোক একটা কালো ব্যাগ খুলে লাল রঙের একটা কলম বের করলেন। কলমের ভেতর ব্যাটারি লাগানো, সুইচ টিপলে আলো বের হয়। সেই আলোয় অন্ধকারে লেখা যায়। এই কলমটা নাও রেবেকা। আরে পোকা মেয়ে, লজ্জা কিসের? নাও নাও। আর শোনো, তুমি কাল একবার আসবে, তোমার ছবি তুলব। আসবে কিন্তু। রেবেকা গিয়েছিল, ভদ্রলোক ছিলেন না। পরে সে আরো অনেকবার গিয়েছে, কিন্তু কোনোবারই তার সঙ্গে দেখা হয়নি। তিনি মাত্র 1 সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছিলেন। দারুণ ব্যস্ততার মধ্যে তার সময় কাটছিল। সুরাইয়ার কাছে যেদিন সে শুনল বদি চাচা চলে গেছেন, এমন মন খারাপ হলো তার। বেশ মনে আছে, সে টিফিন পিরিয়ডে বেশ অনেকক্ষণ কেঁদেছিল। পাশা চৌধুরীর সঙ্গে সুরাইয়ার চাচার চেহারায় কোথায় যেন একটা মিল আছে। মিলটা কোথায় রেবেকা ধরতে পারল না, তবে কেমন যেন অস্বস্তি লাগতে লাগল, যেন মিল থাকাটা ঠিক নয়। রিন রিন শব্দে কলিং বেল বাজছে। 2টি ব্রাউন পেপার ব্যাগ হাতে পাশা দাঁড়িয়ে আছে। তার সারা গায়ে বরফ। খুব বরফ পড়ছে বাইরে। আমার রান্না কেমন তা তো বলছেন না, শুধু খেয়েই যাচ্ছেন। হ্যাঁ, খুব ভালো রান্না, চমৎকার রান্না। কাঁচামরিচ পেলে আরও ভালো হতো। কাঁচামরিচ পাওয়া যায় না দেশে, না? হ্যাঁ, পাওয়া যায় তো, মেক্সিকো থেকে আসে। আমার কিনতে মনে ছিল না, পরের বার কিনব। হাত ধুতে ধুতে রেবেকা নিচু স্বরে বলল, আপনি যখন ছিলেন না, তখন আমি একটা অন্যায় কাজ করেছি। ভেবেছিলাম আপনাকে বলবো না, কিন্তু না বললে আমার খারাপ লাগবে। পাশা অবাক হয়ে বলল, কি অন্যায়? রাগ করার মতো কোনো অন্যায় করার কোনো সুযোগ এখানে তোমার নেই। কি ব্যাপার বলো তো? রেবেকার চোখ মুখ লাল করে বলল, দেশ থেকে আপনার যে চিঠিগুলো এসেছে সেগুলো পড়ে ফেলেছি। পাশা শব্দ করে হাসল। হাসছেন কেন? হাসি আসছে তাই হাসছি। তুমি বেশ অদ্ভুত মেয়ে তো রেবেকা। মজার কি দেখলেন আপনি? পাশা সিগারেট ধরাতে ধরাতে বলল, চিঠিগুলো পড়তে কেমন লাগলো? আপনার ভাইয়ের চিঠিটা খুব মজার। গত 15 বছর ধরে এরকম চিঠি পাচ্ছি, একই ভাষা, একই বক্তব্য। তবে এবার ভাষা বা বক্তব্য দুটোই বদলাবে। কেন? টাকা পাঠানো হয়নি। কেন পাঠাননি? আমার একটা দুঃসময় যাচ্ছে। কি দুঃসময়? আমি কোনো চাকরি বাকরি করি না। ভিডিও গেমসের সফটওয়্যার তৈরি করে বিক্রি করি। বেশ কিছুদিন ধরে কিছু বিক্রি করতে পারছি না। রেবেকা বিস্মিত হয়ে বলল, আপনি কি করেন? আমি ঠিক বুঝতে পারলাম না। অন্য একদিন বুঝিয়ে দেব। কেন, আজকে বোঝাতে কি অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। আপনার ধারণা আমি খুব বোকা মেয়ে, না? না, সেরকম ধারণা কেন হবে? জানেন, আমি সবকটি পরীক্ষায় সবার চেয়ে বেশি নম্বর পাচ্ছি। তাই নাকি? হ্যাঁ। প্রফেসর ওয়ার্ডিংটন আমাকে কি বলেছে শুনতে চান? হ্যাঁ। প্রফেসর ওয়ার্ডিংটন বলেছেন, আমার মতো ইন্টেলিজেন্ট মেয়ে তিনি খুব কম দেখেছেন। কি, আমার কথা বিশ্বাস হলো না? হ্যাঁ, বিশ্বাস কেন হবে না? তাহলে এমন মুখ টিপে হাসছেন কেন? আচ্ছা, আর হাসব না। বাইরে গাড়ি হর্ন দিচ্ছে। মার্থা এসে গেছে। রেবেকা কোট গায়ে দিতে দিতে বলল, আসছে উইকেন্ডে আপনি নিজে গিয়ে যদি আমাকে না আনেন, আমি কিন্তু আসব না। ঠিক আছে, আমি নিজে গিয়েই আনব।
4টার সময় আমাদের ক্লাস শেষ হয়। আপনি অবশ্যই 5টার মধ্যে চলে আসবেন। হ্যাঁ, 5টার মধ্যে আসব। আর অনেকক্ষণ বকবক করলাম, কিছু মনে করবেন না। ঠিক আছে, কিছু মনে করব না। পাশা তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেল। গুড়ি গুড়ি তুষার পড়ছে। রেবেকা অবাক হয়ে বলল, বরফ পড়ছে তাই না? হ্যাঁ। কি সুন্দর। পাশা সহজ স্বরে বলল, আমেরিকার এই একটা জিনিসই সুন্দর। রেবেকা পা ফেলছে খুব সাবধানে। প্রথম রাতেই পাশা তাকে যেভাবে শিখিয়ে দিয়েছিল ঠিক সেইভাবে। প্রথমে গোড়ালি, তারপর পা। সারা রাত ধরে তুষারপাত হল। 6 ইঞ্চি বরফে ঢেকে গেল ফার্গো শহর। এক রাতের ভেতর তাপমাত্রা নেমে গেল 0-15 ডিগ্রি নিচে। ক্রিসেন্ট লেকের পানি জমে যেতে শুরু করল। ফার্গোবাসী আনন্দে উৎফুল্ল হল। হোয়াইট ক্রিসমাস হবে এবার। এর আগের বছর ক্রিসমাসের সময় কোনো বরফ ছিল না। আচমকা খানিকটা গরমে সমস্ত বরফ গলে প্যাচপ্যাচে কাদা হয়ে গিয়েছিল। এরা বলে ইন্ডিয়ান সামার। কেন বলে কে জানে। প্রফেসর ওয়ার্ডিংটন বললেন, রেবেকা, লাঞ্চ ব্রেকের সময় তুমি কি আমার ঘরে একবার আসবে? ওয়ার্ডিংটনের মুখে মিটিমিটি হাসি, যেন রহস্যময় কোনো ব্যাপার আছে তার ঘরে। একজন অপেক্ষা করবে তোমার জন্যে। কে? তা বলবো না, সেটা তোমার জন্য একটা সারপ্রাইজ হিসেবেই থাক। আগে ভাগে কিছু বলতে চাই না। লাঞ্চ ব্রেক পর্যন্ত আবোল তাবোল অনেক কিছু ভাবল রেবেকা। এমনকি একবার কল্পনা করল নাসিম এসে বসে আছে, যেন কোনো অদ্ভুত উপায়ে ব্যবস্থা করেছে। সে ঢুকে দেখবে ঘিয়ে পাঞ্জাবি পরা একটা মানুষ, যার কথাবার্তা আশ্চর্য রকমের কোমল এবং যে কিছুক্ষণ পরপরই টেবিলে আঙুল দিয়ে ঠকঠক করে। এই অভ্যাসটি সে কোত্থেকে জুটিয়েছে কে জানে। ওয়ার্ডিংটনের ঘরে 60 বছর বয়সে এক বুড়ি বসেছিল। তার গায়ে দারুণ চকমকে পোশাক, ঠোঁটে কড়া মেরুন রঙের লিপস্টিক। সে বিরক্ত মুখে ক্রমাগত সিগারেট টানছে। ওয়ার্ডিংটন বলল, পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে লুসি, আমার স্ত্রী। এর কথাই তোমাকে বলেছিলাম। আর এই মেয়েটি রেবেকা, বাংলাদেশ থেকে এসেছে। লুসির চোখ নাচাল। ওয়ার্ডিংটন বললেন, এর হাতের ডিজাইনের কথাই বলেছিলাম। বিয়ের সময় এরা হাতেই ডিজাইন করে। রেবেকা, হাতটা দেখো তো। রেবেকা হাত মেলে ধরল। লুসি তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল খানিকক্ষণ। তার মধ্যে তেমন কোনো উৎসাহ দেখা গেল না। লুসি, তুমি ছবি তুলবে বলেছিলে, ছবি তোলো। লুসি নিতান্ত অনিচ্ছাতেই ছবি তুলতে গেল, যেন তার নিজের কোনো ইচ্ছে নেই, নেহাতি স্বামীকে খুশি করা। রেবেকার মন খারাপ হয়ে গেল। একজন বুড়ি মুখ বেজার করে তার ছবি তুলছে, এই দৃশ্যটি সুখের নয়। বুঝলে লুসি, এরা বিশ্বাস করে এই ডিজাইন যত বেশি দিন থাকে এরা বিবাহিত জীবনে তত সুখী হয়। তাই নাকি? হ্যাঁ, এই মেয়েটির হাতের ডিজাইন অনেকদিন ধরে আছে। এ খুব সুখী মেয়ে, তাই না রেবেকা? রেবেকা বলল, আমি কি এখন যেতে পারি স্যার? না, পারো না। চেয়ারটায় বসো, তোমার সঙ্গে কথা আছে। রেবেকা বসল। ওয়ার্ডিংটন হাসি মুখে বললেন, তুমি কি ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামের ব্যাপারে উৎসাহী? রেবেকা অবাক হয়ে তাকিয়ে রইল। আমি তোমার কথা ফ্যাকাল্টিতে আলাপ করেছি। তুমি যদি উৎসাহী হও তাহলে তোমাকে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে নেওয়া হবে। রেবেকা কি বলবে ভেবে পেল না। বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থা এখন তেমন ভালো নয়, কিন্তু আমার কাছে একটা ফান্ড আছে, অ্যামাকো তেল কোম্পানির ফান্ড। সেখান থেকে তোমাকে আমি রিসার্চ স্টুডেন্ট হিসেবে গ্র্যান্ট দিতে প্রস্তুত আছি। তুমি ভেবে টেবে আমাকে বলবে। অবশ্য খুব একটা সময় নেই হাতে। স্প্রিং কোয়ার্টারে এনরোল্ড হতে হলে কয়েকদিনের মধ্যেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। রেবেকা বসে বসে ঘামতে লাগল। বলে কি এই বুড়ো, সে করবে পিএইচডি, যার অনার্স এবং এমএসসি দুটোতেই সেকেন্ড ক্লাস, তাও শেষের দিকে। শোনো রেবেকা, আমার মনে হয় না তোমার সরকার বা তোমার অফিস এতে কোনো আপত্তি করবে।
বিনে পয়সায় তারা একজনকে ট্রেন করতে পারছে, ঠিক না? জি স্যার, ঠিক। আমি যদি রেবেকা হতাম তাহলে কিন্তু খুব খুশি হয়ে রাজি হতাম। এটা আমার মতে বেশ ভালো সুযোগ। আমি রাজি স্যার। এখনই রাজি হবার দরকার নেই, তুমি ভেবে দেখো, সময় আছে। প্রফেসর ওয়ার্ডিংটন ড্রয়ার খুলে কিছু ফর্ম বের করলেন। তোমার জন্য কিছু ফর্ম আনিয়ে রেখেছি, মনস্থির করে এগুলো ফিল আপ করবে। তোমার সঙ্গে কি সার্টিফিকেটগুলো আছে? জি না স্যার, সার্টিফিকেট তো আনিনি। ফটোকপি নিশ্চয়ই আছে, তোমার কাছে না থাকলেও আমাদের কাছে আছে। শর্ট কোর্সে এনরোল্ড হবার আগে তোমাকে সব পাঠাতে হয়েছে। ঠিক আছে, সার্টিফিকেটের কপি জোগাড় করতে কোনো অসুবিধা নেই। রেবেকা চুপ করে রইল। আমার উৎসাহ দেখে তুমি আবার ভাবছো না তো যে তোমার প্রেমে পড়ে গেছি? ইচ্ছে থাকলে উপায় নেই। আমার স্ত্রীকে তো দেখছো, শক্ত মহিলা। হ্যাঁ কি লুসি, ঠিক বলছি না? লুসি হাই তুলল। পরিষ্কার বোঝা যাচ্ছে এই ধরনের কথাবার্তায় তার কোনো উৎসাহ নেই। রেবেকা বলল, স্যার এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। বুড়িটাকেও এখন আর খারাপ লাগছে না, ভালোই লাগছে। বুড়ি তার দিকে হাত বাড়াল। গুড লাক রেবেকা। থ্যাংক ইউ। বুড়ি রেবেকা উচ্চারণ করল খুব পরিষ্কারভাবে, অবিকল বাঙালি মেয়েদের মতো। ছবি ডেভেলপ করলেই তোমাকে পাঠানো হবে। রেবেকা দ্বিতীয়বার বলল থ্যাংক ইউ। বাকি দিনটা কাটল উত্তেজনার মধ্যে। ম্যাট্রিক পরীক্ষা শুরু হবার ঠিক আগের কয়েক ঘন্টা যেরকম লাগে সেরকম। কোনো কিছুতেই মন বসছে না, সব কিছুই কেমন অস্পষ্ট, ছাড়া ছাড়া। বুকের মধ্যে একটা চাপা ব্যথা বোধ। মেইল বক্সে চিঠি আছে, দেশের চিঠি। খামের উপরের লেখা দেখে মনে হয় টুটুলের লেখা, কিন্তু কেন যেন খুলে দেখতে ইচ্ছে হচ্ছে না। আরিয়ারত্না একবার জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? সে আরিয়ারত্নাকে কিছু বলল না। ডক্টর রেলিংয়ের ফুড পয়জনিংয়ের লেকচারের কিছুই তার মাথায় ঢুকল না। শুধু আবদুল্লাহ যখন উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, ফুড পয়জনিং দরিদ্র দেশে হয় না, কারণ দরিদ্র দেশে ফুডই নেই। দরিদ্র মানুষেরা যা খায় সবই হজম করে ফেলে, বলে সে হা হা করে হেসে দিল। তখন রেবেকা খানিকটা সচকিত হল, কারণ ডক্টর রেলিং তার দিকে তাকিয়ে আছেন। রেবেকা, দরিদ্র দেশের প্রতিনিধি হিসেবে এই প্রসঙ্গে তোমার মতামত কি? রেবেকার চোখ মুখ লাল করে বলে উঠল, বাংলাদেশ দরিদ্র দেশ নয়। বেশ বড় রকমের একটা হাসির হল্লা উঠল চারদিকে। রেবেকা দাঁড়িয়ে রইল। হাসির কারণ সে পরিষ্কার বুঝতে পারছে না। ডক্টর রেলিং বললেন, বেশ, তুমি তাহলে একটি ধনী দেশের প্রতিনিধি হিসেবেই তোমার মতামতটা বলো। আবার একটা হাসির হল্লা। ডক্টর রেলিং নিজেও হাসছেন। রেবেকার চোখের সামনে হঠাৎ সব ঝাপসা হয়ে উঠতে শুরু করল। সে বুঝতে পারছে এখন আর তার কিছুই করার নেই। চোখের পানি আটকাবার আর কোনো পথ নেই। সমস্ত ক্লাস নিঃশব্দ। ডক্টর রেলিং হতভম্ব। সামান্য রসিকতায় একটি বয়স্ক মেয়ে এইভাবে কাঁদতে পারে তা তিনি কল্পনাও করেননি। ইন হাত ধরে রেবেকাকে বসালো, রুমাল এগিয়ে দিল তার দিকে। এই ছোটখাটো মেয়েটি কখনোই ক্লাসে কোনো কথাবার্তা বলে না, গুছিয়ে কিছু বলার মতো ইংরেজি জ্ঞানও তার নেই। কিন্তু সে শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে চমৎকার ইংরেজিতে বলল, চীন একসময় দরিদ্র দেশ ছিল, সবাই হাসাহাসি করত মহান চীনকে নিয়ে। তাতে চীনের কোনো ক্ষতি হয়নি। একটি দেশ যত দরিদ্রই হোক, তার দারিদ্র্য নিয়ে রসিকতা করার স্পর্ধা কারো থাকা উচিত নয়। ডক্টর রেলিং কুইজের কাগজপত্র দিয়ে দিলেন। বারবার রুমাল চোখের উপর চেপে ধরে প্রশ্নের উত্তর লিখল রেবেকা। সুন্দরভাবে যে দিনটি শুরু হয়েছিল, কি কুৎসিতভাবেই না তা শেষ হচ্ছে। বাড়ি থেকে আসা চিঠিটা অনেক মোটা, অনেকগুলো বাড়তি টিকিট সেখানে। সেই চিঠিও খুলে পড়তে ইচ্ছা করছে না। রেবেকা তার 24 বছরের জীবনে এত লজ্জিত, এত অপমানিত বোধ করেনি। কুইজ জমা দেবার সময় ডক্টর রেলিং বললেন, রেবেকা, আজ বিকেলে আমার সঙ্গে এক কাপ কফি খাওয়ার সময় কি তোমার হবে? হবে স্যার। বেশ, মেমোরিয়াল ইউনিয়নে চলে আসবে।
ক্লাস শেষ করেই চলে আসবে। পরীক্ষা কেমন দিলে? ভালো। কেমন ভালো? বেশ ভালো? হ্যাঁ, বেশ ভালো। তুমি বেশ স্মার্ট মেয়ে। আই লাইক ইউ। রেবেকা কিছু বলল না, কঠিন চোখে তাকিয়ে রইল। কিছুই ভালো লাগছে না। এমন কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আরেকবার কেঁদে ফেলবে। মেমোরিয়াল ইউনিয়ন ফাঁকা। আবহাওয়ার অবস্থা বিশেষ ভালো নয়। প্রচুর তুষারপাত হচ্ছে। রাস্তাঘাট বন্ধ হয়ে যাবার সম্ভাবনা। সবাই বাড়ি চলে যাচ্ছে তাড়াহুড়ো করে। ডক্টর রেলিং বিরাট এক কাপ ভর্তি কফি এবং 2টো ডোনাট নিয়ে বসে আছেন। রেবেকা তার সামনে এসে বসল। কই, তোমার কফি কোথায়? আমি কফি খাই না স্যার। অন্য কিছু খাও, চা খাও। আমার খেতে ইচ্ছে করছে না স্যার। কথায় কথায় স্যার বলছো কেন? তোমাকে তো আগেই বলেছি আমাকে নাম ধরে ডাকবে। রেবেকা কিছু বলল না। ডক্টর রেলিং কফির কাপে লম্বা চুমুক দিয়ে বললেন, আজ তুমি কিছুটা অপমানিত বোধ করেছ বলেই আমার ধারণা। আমি তার একটা প্রধান কারণ। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। কাউকে অপদস্থ করাটা আমার পেশা নয়। তবে রেবেকা, কোনো ব্যাপারে এত সেন্সিটিভ হওয়াটাও ঠিক না। বাংলাদেশ একটি অত্যন্ত দরিদ্র দেশ, এটা তুমি নিজেও ভালো করে জানো। আমরা সবাই জানি। জানা সত্ত্বেও দেশকে দরিদ্র বললে তুমি একটা শিশুর মতো আচরণ করবে, এটা তো ঠিক না। এই ইউনিভার্সিটিতে অনেক আগে একটি বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট ছাত্র তোমার মতোই শিশুসুলভ আচরণ করেছিল। তার দেশ সম্পর্কে কে যেন কি বলেছে, সে ঘুষি মেরে তার 2টি দাঁত ভেঙে দিয়েছে। পুলিশ পর্যন্ত গড়িয়েছিল ব্যাপারটা। ডক্টর রেলিং দম নেবার জন্য থামলেন। রেবেকা কি বলবে বুঝতে পারল না। ডক্টর রেলিং বলতে লাগলেন গম্ভীর গলায়, আমি স্বীকার করলাম তোমরা তোমার দেশকে দারুণ ভালোবাসো। অথচ আমি যতদূর জানি তোমাদের দেশে সামরিক শাসন চালু আছে। যে দেশের মানুষ তার দেশকে এত ভালোবাসে, তারা কি করে সামরিক শাসন চুপচাপ মেনে নেয়? এবং আমি শুনেছি যে ব্যক্তিটি তোমাদের স্বাধীনতা যুদ্ধের মূল নায়ক, তাকে সপরিবারে মেরে ফেলা হয়েছে। কেউ একটি কথাও বলেনি। আমি যা বলছি তা কি সত্যি? হ্যাঁ, সত্যি। তোমাদের দেশের প্রতি যে ভালোবাসা, তা কেমন ভালোবাসা বলো তো রেবেকা? রেবেকা চুপ করে রইল। চলো ওঠা যাক। আবহাওয়ার অবস্থা ভালো নয়। যে হারে বরফ পড়ছে তাতে মনে হয় আগামীকাল রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। উইকেন্ড শুরু হবে একদিন আগে। তুষারপাতের দৃশ্যটি তোমার কাছে কেমন লাগে রেবেকা? অপূর্ব। তোমাদের দেশে এত সুন্দর দৃশ্য কি আছে? আমাদের দেশের বৃষ্টিও খুব সুন্দর। তবু তোমার দেশই থাকবে শ্রেষ্ঠ। হ্যাঁ, রেবেকা হাসতে লাগল। তার মনের গ্লানি কেটে যেতে শুরু করেছে। কি অপূর্ব একটি দৃশ্য বাইরে। লক্ষ লক্ষ শিমুল গাছের তুলো বিচি যেন হঠাৎ করে ফেটে গেছে। শিশুদের দল রাস্তায় নেমে গেছে। বরফের বল বানিয়ে একজন অন্যজনের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। বল যার গায়ে লাগছে সে যথেষ্ট ব্যথা পাচ্ছে বলেই মনে হয়, কিন্তু কাঁদছে না। কিছুক্ষণ পরপর সবাই মিলে নরম বরফে গড়াগড়ি করছে। ডক্টর রেলিং বললেন, এই জাতীয় কোনো দৃশ্য কি আছে তোমাদের দেশে, এরকম গড়াগড়ি করার দৃশ্য? রেবেকা হাসি মুখে বলল, বিভিন্ন উৎসব উপলক্ষে মাঝে মাঝে মাটিতে পানি ঢেলে কাদা তৈরি করা হয়, তারপর সবাই মিলে সেই কাদায় গড়াগড়ি করে। সেই দৃশ্যটি এত সুন্দর? না, এত সুন্দর না। যাক, তাহলে আমরা একটি দিকে অন্তত জিতে রইলাম। ডক্টর রেলিং গলা ফাটিয়ে হাসতে লাগলেন। রেবেকাও হাসতে শুরু করল। এখন তার চমৎকার লাগছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা নক্ষত্রের রাত, আজ 2য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।